নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 43। মেঘ নিচের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ে তোলপাল কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রে কম্পিত হচ্ছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিজে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে এসেছিল, আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দ্রুম দ্রুম কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখি জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনও থমকে গেছে। জ্বরের ঘুরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়ুতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখটি মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় হৃদয় স্পর্শ করছে। ওদের এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষ পিঞ্জরে আবৃত পাখিটা এই বুঝি উড়ে যাবে। আবিরের একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট হৃদয়টি প্রতিবারই কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, বারবার ঢোক গিলছে, অনবরত কাঁপছে দু হাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই এই আবির ভাইয়ের প্রণয়ের অনলেই তো পড়তে চাস, তবে কিসের এত অভিশঙ্কা। মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ে জ্বরের তাপে মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করেছে। গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়ার কোনো অবস্থাতেই নেই। জ্বরের ঘরে কী সব বলেই যাচ্ছে। মেয়ের কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথায় দুই হাত শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিছু হতে দেব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরের আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ এসেছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়েই যাচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিচস্ব হয়ে পড়ে আছে। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তে পট্টি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলল। জল কিছুটা কমেছে, তাই হুড় ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপটে দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর জলপটে দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের অশ্রুতায়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে, ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তা মাথায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞাসা করে, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলল, বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করিস না, পরে ব্যথা করবে।
মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের কথা ভাবুন, আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ঝিমঝিম কম্পনের কারণ। অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ে ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বোলাতে বোলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করল, কেমন করি? নিজেকে এত আঘাত কেন করেন? সকালে এভাবে হাত না কাটলে এখনই জ্বর উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়ে রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমার জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত, এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলেছিল বলে আসছি, আর আমি না আসলে তো জানতামই না যে আপনি তো জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি, ওষুধটা খেয়ে বলেই জ্বরটা কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমিয়েছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে আমি কি দেখতে যাব না? আচ্ছা বাবা, সরি, আর কিছু বলবো না তোকে। কিছু বলতে হবেও না। কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিচ্ছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ায় কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছে। মেঘ আবিরের মলিন চেহারা তাকিয়ে ঈষৎ হাসলো। আবিরের চোখ বন্ধ। মেঘ একদৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশে থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখন তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বোলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা কাকারি দিয়ে মেঘ আটকে উঠে আবির থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো, ভাইয়ার কি জ্বর কমেছে? মেঘ ছোট্ট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপাল আর গালে হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতেই মুচকি আসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিরহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করেই বাসার সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবিরের মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করাতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এর জন্য মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে, আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কিভাবে নিয়েছে বা এর পরিণাম কী হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলো তানভীর খুব ভালো করে ঢাকার চেষ্টা করছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকমতো কথা না বলে তাহলে সে নিজের মেয়েকে নিয়ে হোস্টেলেই ধুয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্ট করে নিজেকে আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন মেঘকে এক পলক দেখতে পারে। তার মেয়ে রুমে চলে গেছে। মেঘ খানিকক্ষণ মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জের মতো আবির ভাইকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেললে ভেবে লজ্জে মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতে বালিশের ওপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শে মেঘের গাছে শিহরণ জাগে। শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত ছড়িয়ে মুগ্ধ আঁকিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগেই হয়েছিল কাটিয়েছিল, কিন্তু এখন বুঝি বড় হয়ে গেছে।
কোচে কোচে দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর অন্য কোনো দিকে তাকাতে পারছে না সে। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছু দিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল, ঠিকমতো খায় না, নিজের যত্ন নেয় না। তারপর হুটহাট জ্বর, সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গে পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ায় আবির মনে হচ্ছিল ইহজগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এইভাবেই তার স্প্যারো কে নিয়ে সে বাকি জীবন কাটিয়ে দেবে। আবির সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় এবং তৃতীয়বার ডাকলো, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়াছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে একটা কিস করে রুম থেকে ছুটে পালায়। ব্যালকনিতে যেতে আরেকটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন, কি হয়েছে? কিছু না বলে মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখে আবির তৎক্ষণাৎ হাত ছড়িয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টা সরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপি নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না যতটা তুমি লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝিনি, চিল। আবির লেপির নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি? আমি কি অবৈধ কিছু করেছি নাকি? না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূরে হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাই রে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একদিন অঘটন ঘটিয়েই ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরে কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলে, হাতের কি অবস্থা, ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষেই আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরে এমনিতেই বুনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত, এই কথা কেন বলতে গিয়েছিলে? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলেছিলে কেন? এই জন্যই জি দিয়ে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গিয়েছিলাম, আসছি, এর মধ্যেই দেখি তোর বোন ফোন চেক করে ফেলেছে, মালাকে পাঠানো মেসেজ দেখেছে। কতটুকু পড়েছে কি জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবি নিশ্চয়ই দেখেছে। কতটুকু কী দেখেছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলেছি। তোর বোনের রিয়াকশন দেখে বুঝি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি দিয়ে আবারও ফোনের ওয়ালপেপারটা দেখছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর নাই করুক, ওয়ালপেপারটা দেখেছে মানে ওর কোনোভাবেই কিছু বিশ্বাস করতে পারবে না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাতে হয়েছে। এই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বোঝে। ভাগ্য ভালো দূর থেকেই তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে নিত যে ওটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের ওপর গড়িয়ে পড়ছে। তানভীরের অট্টহাসি দেখে আবিরও ভ্রুযুগল কুঁচকে আসে, কণ্ঠ খাতে নেমে হুঙ্কার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীরের হাসি থামছেই না, হাসতে হাসতে কোনো মতো বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি না কি জানে? আমি তো ওকে আমার বউই মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করা পুরুষরাও তার বউয়ের সামনে নাথিং। এর কারণ একটাই, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না, পছন্দ তো একজনকেই করিস। দেখবি রাজনৈতিক দক্ষতা, দাপট তার সামনে কিছুই থাকবে না। তানভীর হাসি থেমে গেছে। সত্যিই তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করছে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে। মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিরহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিম কল করেছে, কিন্তু মেঘ কারোই ফোন ধরেনি। রাগ আর নিজের প্রতি ওদের উস্কানিতে নিজের গালে যাওয়া একদমই উচিত হয়ে যায়নি। আজ ভার্সিটি এসেছে, অনেকদিন পর বন্যা আজ ক্লাসে আসছে। মনাকে দেখে মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিরহাজ, কী রে, এতগুলো কল দিলাম ধরছিস না কেন? মিষ্টি, তুইকে কতগুলো কল দিয়েছি, মেসেজও দিলাম, একটারও কোনো খোঁজখবর নিলি না।
মেঘ, কোথাও না। বন্যা, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ, আমার জীবনটা সমস্যায় ভরপুর। বন্যা, কি হয়েছে বল। মেঘ, আমি ভেবেছিলাম হোস্টেলে সিট নেব। ওরা সবাই বলেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গেছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে দিতে বলেছি। ওরা কিছু বলার আগে আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছে, এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। এর আগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিরহাস, তামিম, বন্যা সকলে পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর তো বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকেই তোকে কিভাবে বড় করা হয়েছে। প্রয়োজন ছাড়া এক পা এদিক থেকে সেদিক করতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দেবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেলে আধমরা করে রাখি নাই, সেটাই তোর কপাল। তুই আমার একটিবার কল দিতে পারিসনি? আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ, আমি কীভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের ওপর রাগ করেই তো চলে যেতে এসেছিল। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে এই ব্যাপারটা কি সমস্যা? বেটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতে এত হাঙ্গামা? আসলে পুরুষজাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। মিঠাজ, দেখ মিষ্টি, সব ছেলেকে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম, আমিও। বন, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কে শুনিয়েছে তোকে? মেঘ, উনি সেদিন বলেছিল উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানিয়েছি আমার সঙ্গে ফাজলামো করছে। মিষ্টি, আজকে ফাজলামো করে বলেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসবে। পরে চিল্লাবি না, বলে রাখলাম। সাদিয়া, এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে তুই সারাদিন দুনিয়ার মানুষের ব্রেকআপ করে বেড়াবি নাকি? মিষ্টি, আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজেদের জীবন বরবাদ করুক। মেঘ, আবির ভাই মোটেই ফালতু ছেলে না। বাদ দে, আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলিস না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হয়েছে? মিষ্টি, বেটা বিয়ে করে ফেলেছে শুনে সেই দিন তুই কান্নাকাটি শুরু করছিলিস, মনে নাই? এখন আমাদের দোষ। বন্যা, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে উস্কাবি? আমি 2-3 জন্য বেড়াতে গিয়েছি কি না গেছি, আর বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস। মিরহাজ, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশি থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরই। বন্যা, দেখলাম তো কেমন খেয়াল রেখেছিস। ফাঁসাইয়ে দিয়ে নিজেরা তো বিরাট শান্তিতে আছিস। যা ঝড় গেছে তা তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। মেঘ, আবির ভাই বলেছে যারা আমাকে উস্কাইছে তাদের সবকটাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা, একদম ঠিক আছে, ওদের মার খাওয়াই উচিত। তামিম, বন্যা, তুই ভাবে বলতে পারলি? বন্যা, তুই আমার সঙ্গে কথা বলিস না, বদমাস পোলা। মিরহাজ, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখবো নে তোরা ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলো, এই গর্জনটা আবির ভাই বা তানভীর ভাইয়ের মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথা বারবার বলছে, তুই আমাকে একটাবার জানাতে পারিসনি? তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজের টুকরা, তারপরে এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই, বড় আব্বু, আব্বু নিশ্চয়ই রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজেই বিরক্ত। বন্যার বেশি কিছু বলেনি। মেঘ বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে এসেছে। হাত এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। গত বছরের অর্ডারের সমতুলে একটা অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টি কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতে দুরবস্থা নিয়েও আবির অফিসে এসেছে। টানা 1.5 ঘন্টা মিটিং জন্য আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করে চলে গেছে। বলেছে পরবর্তীতে কল করে জানাবে। তাই সকলে একটু টেনশনেই আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে চলে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণ রাখতে না পারো তবে জীবন সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবে জানে ওই দিনের বাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্ততপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবে।
ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার ওপর বাকিরা নির্ভর। তানভীর মতো মেঘ, মিম, আদি তিনজনকে আগলে রাখার দায়িত্ব তোমারই। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার ওপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে ফ্রেন্ডলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে না জানিয়ে দ্বিধাবোধ করতে পারে। এরপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক আর ভুল মনে হলে ভুল। তাই বলে ভাই বোনদের বুঝিয়ে সেটাকে সরিয়ে আনবে, কিন্তু চিৎকার চেঁচামেচি করবে না। রাগ দেখিয়ে ওদের কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়ির পুরো দায়িত্ব তোমারই থাকবে, তাই তোমাকে যেমন শক্ত তেমনই কোমল হতে হবে। আশা করছি বুঝতে পারছো। এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতে দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি, রিক্সা করে নিজের অফিস থেকে বাসায় এসেছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি করে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকে সবাইকে ডাক শুরু করলেন মেঘ, মিম, আদি, তানভীর সহ সকলেই নিচে এসেছে। আলী আহমেদ খান আশ্চর্যের মুখে বলেন, কংগ্র্যাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্ম, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলেই বেশ খুশি, সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজের আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি এত কাজ মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল কাল বলল, ফি আমার নিল্লা, দোয়া করি যেন সবসময় সব জায়গাতেই তুমি সফল হতে পারো। আলী আহমেদ খান শুধালেন, আজকের এই খুশির দিন তোমার কী চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো, খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছু মাথায় ঢোকেনি। কেক গুছিয়ে দিতে চাইছে, কিন্তু নিলেন না। এত ঝামেলা কিসের? প্যাচ লাগাতে হয় কেন? মেঘ এটাই ভেবে পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাওয়ি করলেন। আবিরের মা, মেঘের মা, মিমের মা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। মিম মেমকে প্রশ্ন করলো, আপু, তোমায় যদি বলতো যা চাই তাই বাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইয়ের কি চাইতাম? আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতাম? জানি না বলে মেঘ নিজের রুমে চলে গেছে। মিম তারপরও মেঘের পিছে পিছে ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করেছিল, চলে যাবে কিনা বুঝতে পারছে না। মিম চলে যাওয়ার নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলল, বউ লাগবে, দিবে রে ভাইয়ারও বউ লাগবে। দুদিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসায় নেই। মিম, মেঘ টিভি দেখছিল। মালিয়া খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। তখনই জান্নাত বাসায় আসে। গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ, মিম সহ রান্নাঘরে থাকা দুই কর্তীর নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নি তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাত মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, ভালো আছি। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধায়, ফুফি কেমন আছে? আলহামদুলিল্লাহ। মালিকা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, আরে জান্নাত যে, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। এদিকে কাজ নেই, এই কাজে এসেছিলাম, তাই মনে হয়নি। আজ একটু কাজ ছিল, এই জন্যই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, ভেতরে আসো। এই মেঘ, ভেতরে নিয়ে যা, এখানে দাঁড়িয়ে রেখেছিস? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে প্রশ্ন করছে, আসিফ ভাইয়া কবে আসবে? কেমন আছেন? বাকিরা কেমন আছে এ থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু, তুমি যে বিবাহিত এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারো করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে। আবির ভাইয়া আমায় পাঠিয়েছে। উনি আর তানভীর এখন শ্বশুর বাড়িতে আছে। ওনারা হঠাৎ ফুফির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যান। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি? আমায় একদিনও নিয়ে যান না কেন?
আমরা সবাই তোমার কথা বলি, তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবারই আবির ভাইকে রীতিমতো ধমকায়, দেখছো, তারপর আমাকে নিয়ে যায় না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিয়া খান নাস্তা নিয়ে এসেছেন, পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সে অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানানো। আলী আহমেদ খানকে বলেছিলেন, উনি এমন সারা শব্দ করেছেন না, উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন, ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিয়ে বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাত নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে আড্ডা দিয়ে বেরিয়ে পড়েছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুফি বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরেই মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোকিলে ছোট্ট করে বলল, মানে? ফুপির ভালোবাসার ভাগ দেন। কাছে আয় দিচ্ছি। মেঘ 2 কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফিফির হাতে আমি শুধু গাঁটটাই খাই, তার ভাগই দিলাম, আর খাবারের ভাগ চাইলে এরপরে নিয়ে আসবো। ব্লগটা কিন্তু শেষ হয়ে গেল। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।